হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 1 থেকে। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে সেটা বুঝে নাও। আর তোমাদের 15 নম্বরের জন্য 300 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। খুব বেশি বড় লিখলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি নাম্বার দেয় না। তাই গুছিয়ে কিভাবে 300 শব্দের মধ্যে লিখবে, বা 300 একটু বেশি হলেও চলবে, কিভাবে লিখবে তোমরা দেখে নাও। দেখো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার সুষম বন্টন। অধ্যাপক ডাইসির মতে, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার ইজ অ্যান এসেন্সিয়াল ফিচার অফ ফেডারেলিজম। অর্থাৎ কি, ক্ষমতার বিভাজন যুক্তরাষ্ট্রের একটা অপরিহার্য বিষয়। ভারতের সংবিধান প্রণেতারা কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ক্ষমতা ভাগ করে দিয়েছেন, যা সংবিধানের 73, 162, 256, 263 নম্বর ধারাগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবারে আমরা এক এক করে ধারাগুলো আলোচনা করব। প্রথমে আছে 73 নম্বর ধারা। এই ধারায় কি বলা হয়েছে? এই ধারা অনুসারে সংসদ যেসব বিষয়ে আইন প্রণয়নের অধিকারী, কেন্দ্রীয় সরকারও সেই সব বিষয়ে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে পারে। এছাড়া ভারত সরকার সন্ধি বা চুক্তি বিষয়ে যে ক্ষমতা ভোগ করে, সেই বিষয়েও কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক এখতিয়ার প্রসারিত। তারপর কি বলা হচ্ছে দেখো, 162 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে, যেসব বিষয়ে রাজ্য আইন তৈরি করতে পারে, সেই সব বিষয়ে রাজ্য সরকার শাসন ক্ষমতা প্রয়োগ করবে। যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলিতেও রাজ্যের হাতে শাসন ক্ষমতা থাকবে, তবে সংসদ আইন করে কোনো বিষয়ে শাসনের দায়িত্ব নিজের হাতে নিতে পারেন। এবারে 256 নম্বর ধারা। এই ধারায় কি বলা হচ্ছে? এই ধারা অনুযায়ী রাজ্যের শাসন ক্ষমতা এমনভাবে পরিচালিত হবে যাতে পার্লামেন্টের তৈরি আইনের সঙ্গে তা সামঞ্জস্য হয়। কেন্দ্রীয় সরকার এই উদ্দেশ্যে রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারে। তারপরে দেখো 257 নম্বর ধারা। এই ধারায় কি বলা হয়েছে এবং বাকি ধারাগুলো আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো এখানে 257 নম্বর ধারায় কি বলা হয়েছে? এই ধারায় বলা হয়েছে, রাজ্যের শাসন ক্ষমতা এমনভাবে প্রয়োগ করতে হবে যাতে কেন্দ্রের শাসন ক্ষমতা প্রয়োগের সঙ্গে কোনো বিরোধ না ঘটে। প্রয়োজনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিতে পারবে। সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা বা রেলপথ সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে নির্দেশ দিতে পারে এবং এর অতিরিক্ত ব্যয় কেন্দ্র বহন করবে। তারপরে বলা হচ্ছে 258 নম্বর ধারা। এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো রাজ্যের সম্মতি নিয়ে রাজ্য সরকার বা তার কর্মচারীর ওপর কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত কিছু কাজের দায়িত্ব দিতে পারেন। এর ব্যয়ভার কেন্দ্রীয় সরকার বহন করবে। এইভাবে রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে রাজ্যের শাসন বিভাগের কিছু দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে দিতে পারেন। এবার হচ্ছে 262 নম্বর ধারা। অন্তঃরাজ্য নদী এবং নদী উপত্যকা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতা বেশি। সংবিধানের 262 1 নম্বর ধারা অনুসারে নদী ও নদী উপত্যকাগুলির জলবন্টন, ব্যবহার ও নিয়ন্ত্রণ বিষয়ক কোনো বিরোধ দেখা দিলে সংসদ প্রণীত আইন দ্বারা তা মেটাতে হবে। 262 2 নম্বর ধারা অনুসারে সংসদ আইন করে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালতের এখতিয়ারের বাইরে এই বিষয়গুলিকে রাখতে পারে। এবার হচ্ছে 263 নম্বর ধারা। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতার উদ্দেশ্যে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে একটি অন্তরাজ্য পরিষদ গঠন করতে পারে। এই পরিষদ বিরোধের কারণ অনুসন্ধান করে রাষ্ট্রপতিকে অবহিত করবে। এবারে সমালোচনা ও মূল্যায়ন। এটা দেখো, সমালোচকদের মতে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসন সংক্রান্ত ক্ষমতার বন্টনে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, যা যুক্তরাষ্ট্রীয় আদর্শের বিরোধী। তাদের যুক্তি, এতে অঙ্গরাজ্যের স্বাতন্ত্র্যতা ক্ষুণ্ণ হয়েছে, কারণ শুধুমাত্র জরুরি অবস্থা নয়, স্বাভাবিক অবস্থাতেও কেন্দ্র রাজ্যকে নির্দেশ দিতে পারে।
এবং তা না মানলে 365 নম্বর ধারা অনুসারে রাজ্য সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া সম্ভব। 1968 সালে কেরালার সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করায় ক্ষমতাচ্যুত হয়েছিল। এবার তবে অধ্যাপক পাইলির মনে করেন ভারতের মতো বহু ভাষা ও মতের দেশে ঐক্য সাধনের জন্য একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রয়োজন। অতীতে দুর্বল কেন্দ্রের কারণে ভারত আক্রান্ত হয়েছে এবং স্বাধীনতা বিপন্ন হয়েছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্ত না হয় তার জন্যই কেন্দ্রকে শক্তিশালী করা হয়েছে। তবে একই সাথে ক্ষমতার অপব্যবহার রোধ করা জরুরি, কারণ রাজ্যের স্বাতন্ত্র্যতা ক্ষুণ্ণ হলে বিচ্ছিন্নবাদের জন্ম নিতে পারে। সংবিধান প্রণেতারা নিশ্চয়ই ক্ষমতার অপব্যবহার চাননি। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর।